আজকে ঈদের পঞ্চম দিন। ঈদের পঞ্চম দিনে আমরা মুভি দেখতে বের হলাম। টিকিট কাটতে গিয়ে অনেক ঝামেলায় পড়ে গিয়েছিলাম। আলহামদুলিল্লাহ আমি এরকম সাবস্ক্রাইবার পেয়েছি যারা আমাকে অনেক বেশি ভালোবাসে, আমাকে বুঝে, আমাকে উৎসাহ দেয়, কোনো বাজে কমেন্ট বা কোনো বাজে কোনো কিছু বলে না। এখন তোমাদের মনে একটা প্রশ্ন উকি দিতেই পারে, তারপর আসার পরে দেখলাম যে উনি ওয়াশরুম আসেন, তখনই মাথায় একটা বুদ্ধি খেললো। খুব আশা নিয়ে ছবিটা দেখতে এসেছিলাম, কিন্তু ছবিটার কাহিনী, ছবিটার মানে কি বলবো, গল্প দেখে আমার কাছে ভালো লাগেনি। মারা সব কিছুই করতে পারে, বাচ্চাদের জন্য সব কিছুই করতে পারে, যেটা আমি কোনোদিন করিনি, সেটাই প্রথম করলাম। একটা দড়িকে টানতে টানতে খুব বেশি বড় করলে যা হয়, এই ছবিটা সেরকম ভালো হয়েছে। এটাকে টানতে টানতে অনেক বেশি বড় করে ফেলেছে। বাস্তব নূরের কাহিনী কিন্তু অনেক বেশি স্ট্রাগল ছিল, অনেক বেশি কষ্ট ছিল, সেগুলো কিছুই দেখায়নি, মানে অনেক কিছু স্কিপ করেছে। পরে যখন দেখলাম যে রক্ত দিয়ে পুরো মুখ ভরে গেছে, তখন আমি ভয় পেয়ে গেছিলাম, আল্লাহ কী হলো। ওই সময়ে ওই মুহূর্তে যে আমি কি করব, আমার কোলে জুনাইনা, জায়ান সারা, আমি কি করব। মানে আজকে যে দুর্ঘটনা ঘটেছে এটা আমি ভাবতেও পারিনি যেটা হবে, এটা কিভাবে যে হলো, মানে আমার কল্পনার বাইরে ছিল। আমারই ভুল হয়েছে, বাচ্চাদের নিয়ে বের হয়েছে, আমার আরও বেশি সতর্ক হওয়া দরকার ছিল, সেটা আমি করিনি। আসসালামু আলাইকুম। আমার চ্যানেল এবং পেজে তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। দেশে এবং বিদেশ থেকে যারা আমার ভিডিওটি দেখতেছো, তাদের সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা। নতুন একটি ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে হাজির হলাম। এখন রাত প্রায় 10:30টার মতো বাজে। শরীরটা খুব খারাপ লাগছে, মানে মাথা ঘুরেছে অনেক, মানে আমি দাঁড়াতে পারছিলাম না, এত বেশি খারাপ লাগছিল, অস্থির লাগতেছিল। তারপরেও কষ্ট করে পপকর্নগুলো ভেজে নিয়েছি, কারণ কালকে আমরা মুভি দিতে যাব, এই কারণে পপকর্নগুলো ভেজে নিচ্ছি। 10 টাকার পপকর্ন কিনেছিলাম, 100 গ্রাম হয়, তো সেগুলোই ভেজে নিচ্ছি। আসলে আমার কাছে টাকা ছিল না, তোমরা তো জানোই যে আমার ইনকাম নেই, অনেক কষ্ট করে টাকা ম্যানেজ করি, তো অনেক কষ্ট করে টাকা ম্যানেজ করেছিলাম। ওই টাকা দিয়ে টিকিট কিনে টাকাটা খরচ হয়ে গেছে। তারপরে বাকি যে টাকা ছিল সেই টাকা দিয়ে রিক্সা ভাড়ার জন্য রেখেছি। বাকি আর কত টাকা ছিল, 50 টাকা ছিল, 100 টাকা রিক্সা ভাড়া, তো 50 টাকার মধ্যে 40 টাকা কোক কিনেছি আর 10 টাকা পপকর্ন কিনেছি। এই টাকা শেষ আমার। ছবি দেখবো 2টা, আর 1 নম্বরে স্টার সিনেপ্লেক্সে ছবি দেখবো। তো দুটো ছবি টিকিট কাটতেই 1000 টাকা লেগে গিয়েছে, 500 টাকা করে টিকিটের দাম। 2টা ছবির জন্য টিকিট কিনেছি 2টা, মানে একটা আসনে টিকিট কিনেছি আর কি। আমার কাছে টাকা ছিল না, দেখি কষ্ট করে বাচ্চাদের নিয়ে বসবো, তাছাড়া অনেক সময় তো সিট খালি পাওয়া যায়। যদি এবার সিট খালি পাই, আর না পেলে কিছু করার নেই। টিকিট কাটতে গিয়ে অনেক ঝামেলায় পড়ে গিয়েছিলাম, মানে টাইমিংটা ঠিক করতে পারছিলাম না, কোন সময়ে কোন ছবিটা দেবো। তবে 1 নম্বর প্রিফারেন্স ছিল বঙ্গবন্ধু এক্সপ্রেস, সবাই বলতে সেটা নিয়ে কারণে ভালো হয়েছে, ভালো রিভিউ পাচ্ছি, তো এই কারণে ছবিটা দেখার জন্য খুব বেশি ইচ্ছা আমার, তো এটাকে আমি 1 নম্বরে রেখেছি। তারপরে 2 নম্বরে রেখেছি দম ছবি, দম বা প্রিন্স, এই দুটোকে আমি 2 নম্বরে রেখেছি। 3 নম্বরে রাক্ষস রেখেছি। তো সবার প্রথমে বঙ্গবন্ধু এক্সপ্রেসের টিকিট কেটেছিলাম, কারণ বঙ্গবন্ধু এক্সপ্রেসের কোনো সিট খালি ছিল না, অনেক কষ্ট একটা সিট পেয়েছিলাম, তো সঙ্গে সঙ্গে ওইটা কেটে ফেলেছিলাম। ঠিক তেমন দমের বেলাও কোনো সিট পাচ্ছিলাম না। প্রিন্সের সিট ছিল কিন্তু টাইমিংটা হচ্ছিল না, মানে বঙ্গবন্ধু এক্সপ্রেসটা আগে করে প্রিন্সটা করতে পারছিলাম না। যদি এই প্রিন্সটা আগে করি তাহলে বঙ্গবন্ধু এক্সপ্রেস হচ্ছে না, মানে প্রিন্সটা আর মনে করো যে দমটা হচ্ছে, মানে খুব ঝামেলায় পড়ে গেছিলাম আমি। তারপরে ঠিক করলাম যেহেতু বঙ্গবন্ধু এক্সপ্রেসটা আগে করে ফেলেছি, এরপরে প্রিন্স দেওয়া সম্ভব না বা রাক্ষসও সম্ভব না, তো এই কারণে বাধ্য হয়ে আমি দমটা দিলাম। দেখেছো 10 টাকা কতগুলো পাপন হয়েছে। এই পাপনগুলো হলে গেলে 170 টাকা 200 টাকা করে নেয়। কত টাকা সেভ করেছে আমি বুঝতে পারছো। যদিও আমার কাছে টাকা ছিল না, তারপর আমার কাছে মনে হয় না যে এত টাকা দিয়ে পাপন কিনে খেতে হবে। যদিও দামটা আমার দেখা ইচ্ছে ছিল, কিন্তু এখন দেখার ইচ্ছে ছিল না, মানে আমি চেয়েছিলাম যে একটা ফাইটিং হোক আর একটা নর্মাল হোক। তো দম আর বন্ধ তো অত বেশি ফাইটিং না, তো সেই ক্ষেত্রে আমি চেয়েছিলাম যে একটা ফাইটিং হোক, কিন্তু সেটা আর হলো না। 2টা ছবি ঠিক করলাম ফাইটিং ছাড়া, এখন বাচ্চারা দেখে বোর না হলেই হলো। পরের দিন দুপুরবেলা ছবি দেখতে হলে যাচ্ছি। দুপুর 1:45 শো শুরু হবে, তারপরে 4:50 দিকে আরেকটা শো হবে, তো 2টা মুভি দেখবো আর কি। বাচ্চারা তো অনেক খুশি, ঈদের তো সেভাবে করে ঘুরতে পারেনি, তো আজকে আমার সাথে ঘুরতে পেরে অনেক খুশি ওরা। আমিও অনেক খুশি, বহুদিন পরে ঈদের ড্রেস পরে বের হলাম। আজকে ঈদের পঞ্চম দিন। ঈদের পঞ্চম দিনে আমরা মুভি দেখতে বের হলাম, খুব এক্সাইটিং আমরা। আমার প্রিয় লক্ষ্মী আপুরা, তোমরা কি আমার ভিডিও দেখতে এসছো এখনও? যদি ভিডিও দেখে থাকো তাহলে এখনই লাইক করে দাও। যারা লাইক করেছে ওরা তো করেছই, আর যারা লাইক করনি তারা প্লিজ লাইকটা করে দাও। লাইক করে দিয়ে কাজ করে অনেক গুণ বেড়ে যায়। আর ভিডিওটা সম্পূর্ণ দেখার পরে অবশ্যই একটা কমেন্টস করে দিবে। তোমাদের একটা কমেন্টস আমাকে কাজ করতে অনেক বেশি অনুপ্রাণিত করে, তাই কমেন্টস করতে ভুলে যেও না কিন্তু। তোমরা আসলে আমাকে এত বেশি ভালোবাসো, আমি আসলে কী বলবো, আমি ভাবতেও পারিনি যে আমাকে তোমরা এত বেশি ভালোবাসো। আমার ভিডিও না ছাড়লে তোমরা টেনশন করো যে আমার কী হয়েছে, আমি অসুস্থ হয়েছি কি না। একটা আপু কমেন্টসে বলতেছে, আপু তুমি ভিডিও না ছাড়লে মনে হয় তুমি অসুস্থ আছো, তোমার কোনো সমস্যা আছে, তুমি ভিডিও ছাড়লে না বুঝি তুমি সুস্থ আছো। মানে এই কথাটা শুনে না এত বেশি ভালো লাগে যে মানুষ আমাকে কীভাবে ফিল করে, মানে এটা ভাবতেই না আমার কাছে অনেক ভালো লাগে।
অনেক আপুরা আমাকে অনেক উৎসাহ দেয়, অনেক পজিটিভ কথা বলে, আমাকে অনেক বোঝায়। তো এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগে। আসলে কি বোঝানোর লোকের অভাব নেই, কিন্তু ভালোভাবে বোঝানোর, ভালোভাবে বলার লোকের অভাব আছে। অনেকে অনেক কথা এমনভাবে বলে যেগুলো শুনলে খুব কষ্ট হয়, খুব খারাপ লাগে। আবার অনেকে এমন কথা এমনভাবে বলে যেগুলো শুনতে খারাপ লাগলেও অত বেশি খারাপ লাগে না, মানে সেগুলোকে মেনে নেওয়া যায়। না, বাজে কোনো কথা কেউ আমাকে বলেনি। সবাই আমাকে পজিটিভলি অনেক কথা বলেছে, আমাকে বুঝিয়েছে। তো এগুলো শুনতে আমার কাছে অনেক ভালো লেগেছে। সব আপুকে আমি অনেক, অনেক বেশি থ্যাঙ্কস জানাচ্ছি। আমাকে এভাবে উৎসাহ দেওয়ার জন্য, পজিটিভলি আমাকে নিয়ে চিন্তাভাবনা করার জন্য। অনেকে তো অনেক কিছু বলে, অনেক কিছু ভাবে। তো তোমরা সেগুলো করো নাই। এই কারণে আমি অনেক খুশি আপুরা। আলহামদুলিল্লাহ আমি এরকম সাবস্ক্রাইবার পেয়েছি যারা আমাকে অনেক বেশি ভালোবাসে, আমাকে বুঝে, আমাকে উৎসাহ দেয়। কোনো বাজে কমেন্ট বা কোনো বাজে কোনো কিছু বলে না। তো আমি আসলে অনেক লাকি, বুঝছো? এখন তোমাদের মনে একটা প্রশ্ন উকি দিতেই পারে যে আপু বলেছিল তার কাছে 400 টাকা আছে, তো বাকি টাকা সে কীভাবে ম্যানেজ করলো? তোমরা তো জানোই যে আমি এখন রিক্সা করে স্কুলে যাই। আমি হেঁটে যেতে পারি না। তো যার কারণে আমি টাকা জমাতে পারছিলাম না। তারপরে আমি এক দিদি তো হেঁটে গিয়েছিলাম। হেঁটে গিয়ে আমি 200 টাকা জমিয়েছিলাম। তারপর থেকে 600 টাকা হয়েছে। তো এই টাকা দিতে হচ্ছে না। তারপর থেকে আমি ভাবতে থাকি আমি কীভাবে টাকা জমাবো? এভাবে করে টাকা জমালে তো আমার মুভি দেখা হবে না। গতবারের মতন এবারও আমার মুভি দেখা হবে না। গতবারও তো আমার কাছে টাকা ছিল। আমি না বাচ্চাদের কাপড়-চোপড়, জুতা এগুলো কিনতে গিয়ে সময়টা ব্যয় করেছি। এবার তো আমার কাছে টাকাও নেই। তারপর মনে করো যে ভাবলাম যে না, আমাকে ছবি দিতে যাওয়াই লাগবে। এখন যদি না যাই তাহলে ছবি দেখার মজা পাবো না। তাছাড়া পরে অনেক দেরি হয়ে যাবে। প্রিন্স মুভি নিয়ে যা শুরু হয়েছে, প্রিন্স মুভিটা পরবর্তীতে বন্ধ হয়ে যেতে পারে। বা আমার ছবি দেখা নাও হতে পারে। খুব চিন্তায় ছিলাম টাকা কীভাবে ম্যানেজ করবো, টাকা পাওয়া হবে কি না, যাওয়া হবে কি না। তো হঠাৎ করে উনি একদিন সকালবেলা অফিস যাওয়ার জন্য ওয়াশরুমে গেলেন। তো ওই সময় আমি জানি না কী মনে করে আমি ঘরে ঢুকলাম, মানে জানি না কী মনে করে ঢুকলাম, হঠাৎ করে আসলাম মানে দেখার জন্য যে উনি ঘুম থেকে উঠেছে কিনা। তারপরে আসার পরে দেখলাম যে উনি ওয়াশরুম আছেন। তখনই মাথায় একটা বুদ্ধি খেললো, দেখি তো ওনার মানিব্যাগটা কোথায় রেখেছে। যদি পাই, যদি টাকাটা ম্যানেজ করতে পারি তাহলে ছবি দিতে পারবো। তো এই চিন্তা ভাবনা করে আমি খোঁজা আরম্ভ করলাম। ভেবেছিলাম পাবো না, পরে আল্লাহর রহমতে পেয়ে গেলাম। দেখলাম ওনার মানি ব্যাগে মনে করে যে 2000 টাকা আছে, 500 টাকার নোট আছে, 200 টাকার নোট আছে, তো ভালোই টাকা আছে। তখন আমি কি মনে করি যে আমি 700 টাকা নিলাম। তো 750 টাকা নিলাম। ভাবলাম যে 750 টাকা দিয়ে আমার হয়ে যাবে। আমি না এটা বোকামি করলাম, বুঝছো? টাকাটা বেশি না দরকার ছিল। আমি 1000 টাকা নিলেই পারতাম। তাহলে আমার সম্পূর্ণ ফুলফিল হয়ে যেত। অন্তত বাচ্চাদেরকে একটু আইসক্রিম বা অন্য কোনো খাবার খাওয়াতে পারতাম। আমি না সেটা করলাম না। প্রথমে তো 700 টাকা নিয়েছিলাম। পরে দেখলাম 50 টাকা সর আছে। মানে 50 টাকা না নিলেই নয়। তো তখন পরে আবার আমি 50 টাকা নিলাম। আসলে কি আমার যা যা লাগবে আমি সে টাকাই নিয়েছিলাম। এর বাহিরে আমি কোনো টাকা নিইনি, যেটা আমার জন্য ভুল হয়েছিল। কারণ 1000 টাকা নিলে আমার কাছে ছিল 600 টাকা। ওই 1600 টাকা দিয়ে টিকিট কেনা ছাড়াও বাচ্চাদের জন্য পপকর্ন কেনা বা কোক কেনা, ওদের যাওয়া আসা খরচ, বা ওরা চেয়েছিল যে আইসক্রিম খেতে, ওদেরকে আইসক্রিমটা খাওয়াতে পারতাম। কিন্তু সেটা আর হলো না। এরপরে আবার ভাবলাম 2000 টাকা নিলেই হতো। মানে তাহলে সবগুলো ছবি দেখা টাকা হয়ে যেত। ওনাকে বলতাম যে আমি তোমার টাকা দিয়ে ঘুরতে নিয়ে গেছি বাচ্চাদেরকে, তুমি তো ঘুরতে নিয়ে যাও না, বাচ্চাদের নিয়ে আমি ঘুরতে গিয়েছি। তো এই কথা বললে হয়তো বা উনি একটু রাগারাগি করতো, কিন্তু খুব বেশি রাগারাগি করতো না। পরে সব ঠিক হয়ে যেত। বাট সেটা আমি করলাম না। কেন যে করলাম না আমি জানি না। আসলে কি আমি ভাবতেই পারিনি যে আমি টাকাটা নিবো, বা ওই প্ল্যান তো আমার ছিল না। আর আমি যে ওনার মানিব্যাগ পাবো সেটাও আমি ভাবতে পারিনি। ওনার মানিব্যাগে যে এত টাকা থাকবে সেটাও আমার কল্পনাতে ছিল না। আমি ভেবেছিলাম হয়তো বা না মানিব্যাগে কম টাকা থাকবে, যাই পাবো তাই নিব, মানে যতটুকু নেওয়া যায় আর কি। আমি ভেবেছিলাম হয়তো 200 টাকা 500 টাকা থাকতে পারে, বেশি হলে। তো এইটুকু পেলেও তো আমার জন্য অনেক বেশি হয়ে যায়। এর থেকে কম টাকা নিলেও আমার সমস্যা নেই, আমি পরে টাকাটা জমাতে পারবো। তো ওনার মানিব্যাগে যে এত টাকা থাকবে এটা আমি ভাবতেও পারিনি। ইনস্ট্যান্টলি যে চিন্তাভাবনা মাথায় এসেছে সে অনুযায়ী কাজ করেছি। পরে মনে হয়েছে যে আমার কাছে কত দরকার ছিল। এইটা ছাড়া আসলে আর কোনো উপায় ছিল না, কারণ আমার কাছে তো টাকা নেই। উনি তো আমাকে জীবনেও টাকা দিবেন না। আর আমি এভাবে করে টাকা জমালে আমার ছবি দেখাও হবে না, অনেক সময় লেগে যাবে। তাই এক প্রকার বাধ্য হয়েই টাকাটা নিলাম। আর টাকা কম নেওয়ার পেছনে আরেকটা কারণ আছে। বেশি টাকা নিলে তো উনি আবার ঘরে তুমি কাউন্টার বাতিয়ে বসবেন, তখন আরও বেশি ঝামেলা হবে। তাছাড়া আমি যে টাকা নিয়েছি আমি তো ওনার কাছে ধরাও খেয়ে যেতে পারতাম। উনি তো চেক করতে পারে যে ওনার টাকা ঠিকমতো আছে কি না। তো আল্লাহ কি রহমত, উনি চেক করেননি। উনি বুঝতেই পারেনি যে আমি টাকাটা নিয়েছিলাম। উনি ওয়াশরুম থেকে বের হয়ে এসে মানিব্যাগটা নিয়ে চলে গেলেন। তো তখন আমি খুব টেনশনে ছিলাম। রাস্তায় যদি দেখেন টাকা নেই, তখন যদি আমাকে জিজ্ঞেস করেন, তো সেটাও করেননি। তারপরে দুপুরে যখন খাবারের সময় হয়, খাবার কিনতে যাবেন, তখন দেখে যে ওনার মানিব্যাগে টাকা কম আছে। তখনই বুঝতে পারেন যে টাকাটা আমি নিয়েছি। তখন সঙ্গে সঙ্গে আমাকে ফোন দিলেন, বলতেছেন মানুষ যে এরকম হয় সেটা জানা ছিল না, কীভাবে মানুষ পকেটে টাকা নিয়ে যায়। আমি বললাম তুমি আমাদেরকে নিয়ে কোথাও ঘুরতে যাও নেই, এ কারণে আমি টাকাটা নিয়েছি। এই টাকা দিয়ে আমি বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে যাবো। তখন উনি বলতেছে এই টাকা তুমি খরচ করো না, আমি তোমাদেরকে রোববার ঘুরতে নিয়ে যাবো, তুমি এই টাকাটা রেখে দাও। মনে মনে বলি হ্যাঁ তুমি আমাদেরকে নিয়ে যাবা, তুমি আমাদেরকে নিয়ে গেলে কবেই নিয়ে যেতা। এখন তুমি টাকাটা নেওয়ার জন্য আমাকে এসব এক্সকিউজ দিতেছো না, আমি তোমাকে চিনি না, তুমি কীরকম। তারপরে উনি বারবার আমাকে ফোন দিচ্ছিল টাকাটা রেখে দাও, তুমি কোথাও যেও না, বাসায় থাকো, ঘর থেকে বের হবা না। তো তখন বাধ্য হয়ে আমি তাকে বললাম যে আমি টাকাটা রেখে দিব, তুমি আসলে নিও। তো উনি তো মহা খুশি আমার কথা শুনে।
উনি কিন্তু মনে মনে এটাও জানেন যে আমি ওনাকে টাকাটা দিব না, তারপর উনি খুশি। আসলে আমি যে বাসা থেকে বের হব না এতেই উনি অনেক খুশি। আমার বের হওয়ার কথা শুনে উনি অস্থির হয়ে গিয়েছিল, বাবা শুধু ফোন করতেছিল, মানে উনি চাচ্ছিল না যে আমি বের হই, বুঝছো। আবার উনি আমাকে ভয়ও দিচ্ছিল যে তুমি যদি বের হও বা তুমি যদি কোথাও যাও আমি কিন্তু চলে আসবো, আমি বাসায় চলে আসবো, তখন কিন্তু এই টাকাটা আমাকে দিতে হবে, নাহলে আমি অনেক ঝামেলা করবো। তো এইসব ভয়ে আমি অনেকেই মিথ্যা কথাটা বলেছিলাম। পরে তো উনি রাতের বেলা বাসায় এসে আমার কাছে টাকা চাইতেছেন, আমি টাকা দিচ্ছি না। উনি কত কাহিনি, কত এক্সকিউজ, কত ধার দেনা, মানে কত কিছু যে আমাকে বলেন। পরে বললাম আমার কাছে টাকা নেই, আমি তোমাকে টাকা দিতে পারবো না, কোনোভাবেই তোমাকে আমি টাকা দিতে পারবো না। তো এটা নিয়ে অনেক ঝামেলা উনি করলেন। পরে দেখলেন যে না, কোনো কাজ হচ্ছে না। তারপরে করলো কি, আমার সিলিন্ডার চুলার উপরে যে কালো রঙের একটা তাক আছে না, যেটার উপরে পাতিল রাখা যায়, তো ওই তাকটা উনি নিয়ে গেছেন। বলছে যে আমি দেখবো যে তুমি কীভাবে রান্না করো, এটা আমি নিয়ে গেলাম। আমি মনে মনে বলি তুমি এটা পরে এমনিতেই ফেলে দিবা, কারণ এটা ছাড়া আমি রান্না করতে পারবো না, বাসায় গ্যাস নেই, শুধু তুই কেন তুমি এই ঝামেলাটা করলা। হলে আসার পরে দেখি লম্বা ভিড়, বুঝছো, টিকিট কাটতে গিয়ে দেখি অনেক ভিড়। অনলাইনে টিকিট কাটার সময় এত বেশি ভিড় ছিল না, রিসিপ্টটা দেওয়ার পরে ওখানে জমা দিতে গিয়েই দেখি অনেক ভিড়, দেখলে না, লম্বা ভিড় ছিল। তারপরে ভিড় সামলিয়ে টিকিটটা নেওয়ার পরও ঝামেলা। হলে যাব মুভি দেখতে, মুভি দেখার সময় হয়ে গিয়েছে। ও মা, ওখানে গিয়ে দেখি দরজা বন্ধ, ওনারা বলতেছে ভিতরে সাফ করতেছে, পোশাক করতেছে। ও মা, এটা কোনো কথা হইলো? তোমরা আগে ভাগে সাফ করবে না? তোমরা টাইম দিয়েছো 1:45, এখন বাজে 1:50, তারপর তোমাদের সময় লাগে, এটা কেমন কথা? তো অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, বুঝছো। তারপরে শেষে হলে গিয়ে বসলাম। দেখো কি অবস্থা, 2 মেয়েকে নিয়ে বসেছি আর 2জন সামনে দাঁড়িয়ে আছে। ছবি সুন্দর, তোমার কষ্ট লাগে না? তোমার কষ্ট হয় গাইতে? বিশ্বাস করবে না আপুরা, হলটা পুরো ভরা ছিল, একটা সিটও খালি ছিল না, একটা সিটও না, মানে সামনে সারিতে সবগুলো ভরা ছিল। মানে এরকম পুরো ভরা হল আমি কোনোদিন দেখিনি, আজকে ফার্স্ট দেখলাম। যাক, অনেক অপেক্ষার পরে ছবিটা শেষ হয়ে গেল। বাচ্চাদের খুব কষ্ট হয়েছিল, তাছাড়া ছবিটা দেখতে ওদের কাছে ভালো লাগছিল না, খুব বোরিং লাগছিল ওদের কাছে, আমার কাছে খুব বোরিং লেগেছিল। খুব আশা নিয়ে ছবিটা দেখতে এসেছিলাম, কিন্তু ছবিটার কাহিনী, ছবিটার মানে কি বলবো, গল্প দেখে আমার কাছে ভালো লাগেনি। ছবিটার ডায়লগগুলো আমার কাছে ফালতু মনে হয়েছে, মানে অনেক জায়গায় মনে হয়েছে যে ওরা ডায়লগটাকে খুব বেশি আকর্ষণীয় করতে গিয়ে সেটাকে আরও বেশি খারাপ করে ফেলেছে, এরকম মনে হয়েছিল। আর ব্যাকগ্রাউন্ড স্টোরি, মানে প্রত্যেকটা চরিত্রের পিছনে ওরা ব্যাকগ্রাউন্ড স্টোরি লাগিয়ে দিয়েছেন, মানে খুবই বিরক্ত লেগেছিল এটা আমার কাছে। ও যেগুলো মেন চরিত্র সেগুলো একটু দিলেও পারতো, যেগুলো দরকার নেই সেগুলো দিয়েছেন, মানে এটা আসলে আমার কাছে খুব বোরিং লেগেছিল। একটা দড়িকে টানতে টানতে খুব বেশি বড় করলে যা হয়, এই ছবিটা সেরকম ভালো হয়েছে, এটাকে টানতে টানতে অনেক বেশি বড় করে ফেলেছে। মানে লাস্টের দিক দিয়ে অনেকে দেখলাম যে ওরা হল থেকে বেরিয়ে যাচ্ছে, মানে এতটা বিরক্ত হয়ে গিয়েছে যে ওরা হল থেকে বেরিয়ে যাচ্ছে, আমরা বেরোচ্ছি না। ট্রেনে বসা যাত্রীদের কথোপকথন, এটা আসলে কমন ব্যাপার, এটাকে আনকমন করার কিছু নাই, এর বাইরে কিছু দেখা দরকার ছিল, যেটা করেনি। ট্রেনের মধ্যে সব কাহিনী শেষ। আর এখানে জাহিদ হাসানকে কেন নেয় সেটা আমি বুঝতে পারছি না। মোশাররফ করিমের বদলে যদি এখানে জাহিদ হাসান থাকতো তাহলে অনেক বেশি ভালো হতো। মোশাররফ করিমকে অনেক বেশি স্পেস দেওয়া হয়েছে, দরকার ছিল না এত বেশি স্পেসের। উৎসব ছবিটা অনেক সুন্দর ছিল, ওই ছবিটাতে অনেক বেশি নতুনত্ব ছিল, যদিও আমি অর্ধেক দেখেছিলাম, কিন্তু আমার কাছে খুব ভালো লেগেছিল। সেতু দুন এই ছবিটাতে আসলে নতুনত্ব কিছুই নেই, সব কিছু কমন কমন, বুঝছো। আবার সেটাকে একটু বেশি করে দেখিয়েছে, যেমন ধরো মামুর কাহিনিটা আমার কাছে ভালো লেগেছে, ও প্রেগনেন্ট অবস্থায় ছিল, ওর একটা মেয়ে আছে, তো সেটাও ভালো লেগেছে। কিন্তু কেন ওখানে ওর পেইন উঠবে, কেন ওখানে ওর বাচ্চাটা হওয়া লাগবে, এটা একটু কমন হয়ে গেল না? মানে একদম, মানে কি বলবো, মানে আকর্ষণ পাওয়ার জন্য এটা করেছে, এটা তো সবাই জানবে। এটা আসলে ওরা করিয়েছে ইচ্ছা করে, বাচ্চা হবে সেটাকে নিয়ে একটা কাহিনী করব, তো সেটাই হয়েছে, আমরা সেটাই দেখলাম। এখানে আর কোনো কিছু নেই। নর্মালি মানুষ যেটা আশা করে বা মানুষ ভাবে যেটা হবে সেটাই হয়েছে, এখানে টুইস্টে কিছু নাই। তবে শেষের দিকে মোশাররফের একটা টুইস্ট ছিল, সেটা একটু ভালো লেগেছিল, কিন্তু ওইটাকে আবার খুব বেশি বড় করতে গিয়ে একদম বোরিং করে ফেলেছে। আর এখানে গু বলাটা, সরি টু সে, এই গু বলাটার ডায়লগটা যেটা আমার কাছে একদমই ভালো লাগেনি, অনেক কাছে ভালো লেগেছে, আমার কাছে পুরোই ফালতু, পুরোই বিরক্তিকর লেগেছে, মানে এটা শুনতেও খারাপ লেগেছে, এটা কিসের ডায়লগ, আমার কাছে ভালো লাগেনি। ছবিটা প্রথম থেকেই বুঝছো আমার কাছে ভালো লাগছিল না, মানে একটু ভালো লাগতেছিল না। ট্রেনের কাহিনিগুলো এগুলো আমরা দেখে আসছি, এগুলো আসলে আমরা মুখস্থ, যেমন ধর আমরা বই পড়ি, এখানে দেখা কিছু নাই। ট্রেনে বসে বই পড়ে, ট্রেনে বসে গল্প করে, এগুলো নর্মাল, এগুলো আসলে মানে বলা কিছু ছিল না, বুঝতে পারছো। এর থেকে এর থেকে যদি একটা মধ্যবিত্ত ঘরের গল্প বলতো, আগেকার সময়ে মানে 90 দশকের সময়ে মানুষেরা যেভাবে জীবনযাপন করতো, মানে এই ছবিটা যেরকম হয়েছিল আর কি, ওইরকম সময়ে যদি ওই কাহিনিটা বলতো না, তাহলে আমি ভালো লাগতো দেখতে, কারণ ওই কাহিনীটার সাথে আমরা কানেক্ট করতে পারতাম, ওই সময়টা আমরা পার করে এসেছি, এই কারণে ওই সময়টার সাথে আমরা ভালোভাবে কানেক্ট করতে পারতাম। জায়ান বাবা বলতেছে যে আম্মু এটা কখন শেষ হবে, আর কত দেখবা, মানে ও খুব বিরক্ত হয়ে যাচ্ছিলো, বুঝছো, আমার কাছে খুব বিরক্ত যাচ্ছিলো যে এটা কখন শেষ হবে, মানে এটা শেষই হচ্ছিল না, বুঝছো। পরিচালক যদি পারতো তাহলে ছবিটাকে 3 ঘন্টার বানিয়ে ফেলতো, মানে ওরা চেয়েছিল, বুঝছো, 3 ঘন্টা ছবি করতে, কিন্তু ওদের হাতে নেই, এই কারণে করতে পারিনি, না হলে তো আমাদের অবস্থা আরও বেশি খারাপ হয়ে যেত। কি ভাবতেছো পপন কীভাবে কিনলাম না কিনে নি,
বলতে অবশ্য লজ্জা লাগতেছে, আসলে পপকর্ন পড়েছিল, অনেকে খায়নি, তো সেটা বাচ্চাদেরকে খাওয়াচ্ছি। কী করবো বলো? আমার তো সামর্থ্য নেই কেনার। একটা খাবার ডাস্টবিনে ফেলে দেওয়ার থেকে বা নষ্ট হয়ে যাওয়ার থেকে সেটা খেয়ে নেওয়া ভালো না? তো সেটাই করলাম আর কি। তো দেখলাম যে ১ প্যাকেট পড়েছিল। প্রায় অল্পই খাওয়া হয়েছে, মানে সম্পূর্ণ খাওয়া হয়নি। তো সেটাই নিয়ে আসলাম। বাচ্চারা খাচ্ছে, আমিও খাচ্ছি। মারা সব কিছুই করতে পারে, বাচ্চাদের জন্য সব কিছুই করতে পারে। যেটা আমি কোনোদিন করিনি সেটাই ১ম করলাম। দম ছবিটা দেখে আসলাম। দম ছবিটা অনেক ভালো হয়েছে, অনেক সুন্দর হয়েছে। ওখানে একটা সিন ছিল, যে সিনটা দেখার পরে আসলে আমার গায়ের লোম খাড়া হয়ে গিয়েছিল। এত বেশি ভালো লেগেছিল। বর্ণাঢ্য এক্সপ্রেসের শ্যামলের অভিনয়টা অনেক ভালো ছিল। আর যে আছে না স্টুডেন্টরা পরীক্ষা দিতে এসেছিল, তো ওদের মধ্যে একটা লাভ হয়, তো ওইটা ভালো লেগেছিল আমার কাছে। রাজের মার অভিনয়টা অনেক ভালো ছিল, ওটা ভালো লেগেছিল। তো সবগুলোতে খারাপ লেগেছে তা না, ভালোও লেগেছিল। শ্যামলের মেয়ে চরিত্রটা দুর্দান্ত হয়েছিল, ওর ডায়লগগুলো দারুণ ছিল। কিন্তু শ্যামলের ব্যাক স্টোরিটা ভালো লাগেনি, এটা আসলে বেশি বেশি হয়ে গিয়েছিল। ইস্তিখাব দিনের পার্টটা ছোটো ছিল, তবে সেটা অনেক সুন্দর ছিল, সেটাকে একটু বড় করলে আরও বেশি ভালো লাগতো। আর চঞ্চল চৌধুরী আর বাঁধনের কেমিস্ট্রিটা আমার কাছে মানে এতটা বোরিং লেগেছে, এতটা ফালতু লেগেছিল। মানে ওরা কী সব ডায়লগ দেয়, কী সব কথাবার্তা বলে, মানে এগুলো আমার কাছে ভালোই লাগেনি, একদম ফালতু লেগেছিল। যাই হোক, এটা নিয়ে বললে আর বলা শেষ হবে না। দম নিয়ে কথা বলি। দম ছবিটা আমার কাছে অনেক ভালো লেগেছে, জানের কাছে অনেক ভালো লেগেছে। যখন বিরতি দেয় না, তখন বাবা শুধু জান বলছে, আমার ছবিটা কখন শুরু হবে, কখন শুরু হবে, আমি পরে দেখবো। মানে ও দেখার জন্য অস্থির হয়ে গিয়েছিল। তবে এই ছবিটার কিছু নেগেটিভ পার্টও আছে। সেটার মধ্যে ফার্স্টটা হচ্ছে, এই ছবিতে আমি শাহজাহান নূর এই কথাটা বহুবার বলা হয়েছে, মানে এটা আসলে দরকার ছিল না। অনেক জায়গায় সে বলেছে যেখানে আসলে এই কথাটা বলার দরকার ছিল না, তো এটা একটু বেশি বেশি হয়ে গেছিলো আর কি। আর টেলারে যেটুকু দেখানো হয়েছিল যে ওর প্রতি অনেক অত্যাচার করা হয়েছে, ও অনেক কষ্টে আছে, ছবিতে কিন্তু এর বেশি কিছু দেখায়নি। মানে যেটুকু দেখিয়েছিল টেলারে বা টিজারে, ওইটুকুই ওর কষ্ট, এর বাইরে কোনো কষ্ট ওখানে দেখায়নি। বাস্তব নূরের কাহিনী কিন্তু অনেক বেশি স্ট্রাগল ছিল, অনেক বেশি কষ্ট ছিল, সেগুলো কিছুই দেখায়নি, মানে অনেক কিছু স্কিপ করেছে, বুঝছো। আর এই ছবিটা ২ ঘন্টা করেছে, ২ ঘন্টা না করে যদি আরও বেশি সময় দিত এবং এই স্ট্রাগলটা আরও ভালোভাবে দেখাতো, তাহলে অনেক বেশি ভালো হতো। তো আফরান নিশো এক ইন্টারভিউতে বলেছে যে ওরা এত বেশি কষ্ট দিয়েছে ওকে, সেগুলো আসলে দেখানো সম্ভব নয়। সেগুলো দেখলে আপনারা সহ্য করতে পারতেন না। এটা কেমন কথা হইলো? আমরা মানুষ মারামারি কবাকবি দেখি, এগুলো আমরা সহ্য করি। আর এই স্ট্রাগলটা, এই কষ্টটা আমরা দেখলে আমাদের সহ্য হবে না? এটা তো অভিনয়, এটা তো অ্যাক্টিং, এখানে সহ্য না করা কী আছে? আমি বুঝলাম না ব্যাপারটা। বাস্তব নুরুজ্জামানের কাহিনীটার সম্পূর্ণটা এখানে তুলে ধরা হয়নি, অনেকটা স্কিপ করে দিয়েছেন, যেটা আসলে উচিত হয়নি, দেখানো দরকার ছিল। যেমন বাস্তব নূর বলেছিল, যখন গাধার পিঠে ওকে চড়ানো হয় তখন সে খুব ভয়ে ছিল, সে খুব কষ্ট করে বারবার দোয়ানিস পড়তেছিল, তখন সে বারবার পানি খাচ্ছিল, তাকে পানি দেওয়া হচ্ছিল না। তো ওই সিনটুকু, পানি খাওয়ার সিনটুকু কিন্তু দেখায়নি, ওটা কিন্তু ছবিতে ছিল না। চন্দ্র চৌধুরীর সাথে ওর যে কেমিস্ট্রিটা, এটা আসলে ভালোভাবে দেখায়নি, ভালোভাবে ফুটিয়ে তুলতে পারেনি, মানে স্পেসটা একটু কম ছিল, ওটাকে একটু বানানো দরকার ছিল। আর ওরা যে ছবিতে বলেছিল পাসওয়ার্ডের কথা, ওইটা কোন পাসওয়ার্ডের কথা বলেছে এটা আমি বুঝতে পারিনি, কারণ এই পাসওয়ার্ড নিয়ে কোনো কিছু দেখানো হয়নি। মনে হচ্ছে যে টিজার দেওয়ার জন্য বা একটা আকর্ষণ পাওয়ার জন্য বলেছে, কিন্তু এটা কোনো কাজই দেখায়নি। বাসা চলে যাব, তো যাওয়ার সময় সিঁড়ি থেকে নামতেছিলাম, সাধারণত একা একা সিঁড়ি থেকে নামতে পারে, তারপরও জায়ানসারা ওকে হেল্প করতেছিল, কিন্তু ও ওদের হাত ধরে নামতে চাচ্ছিল না, ও একা একাই নামতে চাচ্ছিল। তো ওখানে আমি ভাবলাম ঠিক আছে, ও একা একা নামুক, শিখুক, আস্তে ধীরে যাক, সমস্যা কী, বাচ্চারা যাচ্ছে। কিন্তু এই সময় একটা দুর্ঘটনা ঘটে গেল, মানে দুষ্টুমি করে নামতে গিয়ে, বুঝছো, ও পড়ে গেল, পড়ে গিয়ে মাথায় ব্যথা পেলো। মানে তোমার দেখলে না সিঁড়িগুলো কেমন চোখা চোখা, সে ওই চোখার জায়গায়, বুঝছো, মাথা লেগেছিলো। ওই মাথা লেগে ওই জায়গাটা কেটে গিয়েছিলো, বুঝছো, জায়গাটা পুরো ফাঁক হয়ে গিয়েছিলো। আমি প্রথমে ভেবেছিলাম যে হালকা ব্যথা পেয়েছে, হালকা রক্ত হয়েছে, তো এটাকে আমি বেশি পাত্তা দিইনি। পরে যখন দেখলাম যে রক্ত দিয়ে পুরো মুখ ভরে গেছে, তখন আমি ভয় পেয়ে গেছিলাম, আল্লাহ কী হলো। দেখলাম যে মাঝখান দিয়ে কেটে একদম রক্ত বেরিয়ে যাচ্ছে। ওই সময়ে, ওই মুহূর্তে যে আমি কী করব, আমার কোলে জুনাইনা, জায়ান সারা, আমি কী করব, মানে আসলে আমার সিঁড়ি থেকে নামাই উচিত হয়নি। আসলে অনেক দেরি হয়ে গেছিলো, বাসা যেতে হবে, বাবু বারবার ফোন করতেছিল। তো এই টেনশনে, বুঝছো, আমরা তাড়াতাড়ি করে যাওয়ার জন্য সিঁড়িতে নামছিলাম। লিফট যে ছিল, বাড়িটা যে খুব বেশি উঁচু, এটা আমি ভাবতে পারিনি। আমি ভেবেছিলাম ১-২ তলা নামলেই হবে, কিন্তু এটা যে ৪-৫ তলা হবে সেটা আমার মাথায় ছিল না। আমারই ভুল হয়েছে, বাচ্চাদের নিয়ে বের হয়েছে, আমার আরও বেশি সতর্ক হওয়ার দরকার ছিল, সেটা আমি করিনি। আমি ওদেরকে নিয়ে লিফটে উঠলেই পারতাম, কেন যে আমি সিঁড়িতে নামতে গেলাম, মানে কেন যে এই ভুলটা করলাম, তার মাসুল আমাকে আজকে দিতে হলো। বাচ্চাদের নিয়ে সিঁড়িতে আগেও নেমেছিলাম, তখন এত সমস্যা হয়নি, কিন্তু এবার যে সমস্যা হবে আসলে ভাবতে পারিনি যে এটা হবে। যাই হোক, ওই সময় ওই মুহূর্তে ফ্রেসের মতো একটা লোক এসে আমাদেরকে হেল্প করলো। উনি সাউদাকে কোলে নিল, সাউদার রক্তটা টিস্যু দিয়ে মুছলো, তারপর ওকে কোলে নিয়ে সামনে ফার্মেসিতে গেল। ফার্মেসির দোকানে বললো যেখানে সেলাই করা হয় না, এটাকে সেলাই করতে হবে, আপনারা ওকে নিয়ে শিশু হাসপাতালে যান। শিশু হাসপাতাল তো অনেক দূরে, তো আমরা করলাম কি, ওজেএসপি হাসপাতালে গেলাম, তো ওখানে না এগুলো করা হয় না। তারপর ওখান থেকে বাধ্য হয়ে আমরা শিশু হাসপাতালে গেলাম। তো ওই লোকটা আসলে যেতে চায়নি, ওনার ২ মেয়ে আছে বড় বড়। আমি বললাম ভাইয়া একটুকু হেল্প করছেন, আর একটু হেল্প করেন, আমি তো একা, আমি তো পাবো না যেতে, আপনি প্লিজ আমার সাথে চলেন। তারপরে আমরা সবাই মিলে রিক্সায় উঠলাম, মেয়ে ২টা বসেছিল আর জায়ান সারা রিক্সায় দাঁড়িয়েছিল।
ওই লোকটা আমাকে বাবা বলতেছিল যে আপনি আপনার হাজব্যান্ডকে ফোন দেন, উনি কোথায় আছেন, উনি আসুক, উনি আসলে আপনার আর সমস্যা হবে না। কিন্তু আমি ভয়ে আসলে ওনাকে ফোন দিতে চাচ্ছিলাম না। ভেবেছিলাম ওখানে যাই, গিয়ে দেখি কী অবস্থা, যদি খুব বেশি টাকা পয়সা লাগে বা খুব বেশি সমস্যা হয় তাহলে ওনাকে ফোন দিব। তো উনি না ফোন করতেছিলেন, বুঝছো? বারবার উনি আমাকে ফোন করতেছিলেন। তো ওই সময় আমি ওনার ফোনটা রিসিভ করলাম, ওনারা বললাম। ওনারা বলার পর তো উনি চিল্লি মানে বুঝেই তো, জানে না যে আমি এখানে আসছি। মানে একটা অবস্থা খারাপ করে ফেলেছে। তখন আমি ওই লোকটার কাছে ফোন দিলাম, বললাম যে এই লোকটা আমাদেরকে নিয়ে আসছে, তুমি তার সাথে কথা বলো। কিন্তু উনি ওই লোকটাকে বলেছিল থাকতে, কিন্তু ওনার তো সময় নেই, উনি তো এমনিতেই অনেক লেট করে ফেলেছেন। ওনাকে অনেক দূরে যেতে হবে, ওনার বাসা অনেক দূরে, তাই উনি বাসা চলে গিয়েছিলেন। যাওয়ার আগে উনি স্লিপ কেটে দিয়েছেন, রিক্সা ভাড়া দিয়েছেন। তো ওই টাকাগুলো উনি আমার কাছ থেকে নেননি। আমার কাছে অবশ্য ছিলও না, আমার কাছে শুধুমাত্র রিক্সা ভাড়াটা ছিল। তারপরে সাউদাকে সেলাই দিল, সেলাই করাতে ১,০০০ টাকা লেগেছে। তারপরে আবার সেলাইয়ের জন্য সুতা কেনা লাগছে, ওষুধ দিল, অ্যান্টিবায়োটিক ওষুধ, সেগুলোও আনতে হবে। তো মোটমাট সব মিলিয়ে ১,৫০০ টাকার মতো খরচ হয়ে গিয়েছে। উনি তো হাসপাতালে আমাকে বকাবকি, তারপরে হাসপাতালে যে ছেলেগুলো বসেছিল ওদের কাছে আমার নামে অনেক কথা বলেছে, আমি ঠিকভাবে সব কিছু করতে পারি না, আমি কেন একা একা বাচ্চাদের নিয়ে বেরোলাম। তো এরকম অনেক ঝামেলা উনি করেছিল, বুঝছো? বাচ্চারা ওনার যান, বাচ্চাদের কিছু হলে উনি পাগল হয়ে যান। তো মোটামুটি সব কাজ করা হয়ে গেলে আমরা বাসা চলে আসলাম। মানে আজকে যে দুর্ঘটনা ঘটেছে এটা আমি ভাবতেও পারিনি যেটা হবে, এটা কীভাবে যে হলো, মানে আমার কল্পনার বাইরে ছিল। যাক, এখান থেকে আমি একটা শিক্ষা নিলাম, আর কখনো এই ভুলগুলো আমি করব না। বাচ্চাদের নিয়ে কোথাও গেলে সবসময় আমি সতর্ক থাকবো, যাতে করে এই ধরনের দুর্ঘটনা বা এই ধরনের ভুল কখনোই না হয়। আজ এটুকুই, আগামী ব্লগে দেখা হবে। আল্লাহ হাফেজ।